সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 2 ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম। পদার্থবিজ্ঞানের মধ্যে গণিতের ব্যবহার এবং গণিতের মধ্যে পদার্থবিজ্ঞানের যথেষ্ট ব্যবহার রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে ক্যালকুলাসের জনক পদার্থবিজ্ঞানী স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন পদার্থবিজ্ঞানের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই ক্যালকুলাস উদ্ভাবন করেন। পরবর্তীতে এটি গণিতের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। পদার্থবিজ্ঞানে ক্যালকুলাসের যথেষ্ট প্রয়োগ রয়েছে, এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো আমরা টপিক নাম্বার 2.8 নিয়ে আলোচনা করব, পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস। প্রয়োগযোগ্যতার উপর ভিত্তি করে, ব্যবহারের উপর ভিত্তি করে ক্যালকুলাস দুই ধরনের হয়ে থাকে। তাহলে আমরা যদি প্রকারভেদ লিখি, ব্যবকলন বা অন্তরীকরণ, ইংলিশে বলা হয় ডিফারেন্সিয়েশন, এবং যোগজীকরণ বা সমাকলন, ইংলিশে বলা হয় ইন্টিগ্রেশন। এই দুটি একে অপরের বিপরীত। ব্যবকলনে যে বিষয়টি হয় সেটি সমাকলনে তার বিপরীতটি হয়। ব্যবকলন হচ্ছে কোনো একটি বিষয় বা কোনো একটি রাশিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্তিকরণ। যেমন সময় পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ রাশি। এটিকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি বিভক্ত করি, যে এমন একটি কাজ সম্পন্ন হচ্ছে যেটি আমরা সময়ের সাধারণ মান দিয়ে বিবেচনা করতে পারছি না, খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে সম্পন্ন হচ্ছে, তখন এই সময়কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করাই হচ্ছে সময়ের ব্যবকলন। ঠিক সেরকম দূরত্ব, আমরা কোনো একটা দূরত্বকে যদি কোনো একটি পরিমাপযোগ্য, স্বাভাবিক পরিমাপযোগ্য মান দ্বারা প্রকাশ করতে না পারি, যে এতটাই ক্ষুদ্র যে এটিকে স্বাভাবিকভাবে পরিমাপ করা যায় না, তখন সেক্ষেত্রে আমরা দূরত্বের ব্যবকলন ব্যবহার করি। বেগ, ত্বরণ, এই যে রাশিগুলি আছে পদার্থবিজ্ঞানের, এই সবগুলি রাশিতেই আমরা ব্যবকলনের ব্যবহার দেখতে পাই। আবার সমাকলন ঠিক বিপরীতটি। যখন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাশি সমষ্টিকরণ করার প্রয়োজন হয়, তখন সমাকলনের ব্যাপারটি চলে আসে। যে ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে দূরত্ব অতিক্রান্ত হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে সময় বৃদ্ধি পেয়েছে। এই যে রাশিগুলি, আমরা এগুলিকে যখন সমষ্টিকরণ করব, তখন আমাদের ইন্টিগ্রেশনের ব্যবহার করতে হবে। অন্তরীকরণ, ধরা যাক টি সময়ে এস দূরত্ব অতিক্রান্ত হয়েছে, সরল হয়েছে। একক সময়ে কোনো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। এখন এই বেগ পরিমাপ করতে গিয়ে আমরা সরণ এবং সময় এই দুটিরই স্বাভাবিক পরিমাপ করছি, স্বাভাবিক মান হিসাব করছি। কিন্তু যদি সময়ের ব্যবধান অতি ক্ষুদ্র হয়, তাহলে সরণ অতি ক্ষুদ্র হবে। তাহলে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব যদি নির্দিষ্ট দিক অতিক্রান্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটা বেগ পাবো, যেটাকে আমরা বলি তাৎক্ষণিক বেগ। যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য নয়, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু দূরত্ব অতিক্রান্ত হতে পারে বা দূরত্ব অতিক্রান্ত হচ্ছে। কিন্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রান্ত হয়েছে সেটাকে আমরা একেবারে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হিসাব করে দেখলাম যে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দূরত্ব অতিক্রম করতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবহার হয়েছে। তাহলে আমরা ডিটি সময়ের জন্য সরণ পাচ্ছি ডিএস। অর্থাৎ এক্ষেত্রে তাৎক্ষণিক বেগকে আমরা যদি হিসাব করি, তাহলে ডি ডিটি অফ এস অথবা ডিএস অফ ডিটি, এইভাবে আমরা বলে থাকি। এক্ষেত্রে তোমাদের একটা বিষয় মনে রাখা জরুরি, যে আমরা ডিএস বাই ডিটি এইভাবে বলি না পদার্থবিজ্ঞানে বা ক্যালকুলাসে। এই বিষয়টি এইভাবে উপস্থাপন করা হয়, ডিএস অফ ডিটি অথবা ডি ডিটি অফ এস। গড় গতিবেগ, কোন নির্দিষ্ট মুহূর্তের বেগকে যদি আমরা গড় গতিবেগ হিসাব করি, তাহলে সেটিকে আমরা সরাসরি ভি দ্বারা হিসাব করতে পারি বা ভি এর উপরে বার দিতে পারি, ইকুয়ালস টু লিমিট ডিটি টেন্ডস টু 0। এই কথাটা লেখার অর্থ হচ্ছে যে ডিটি এর ভ্যালু প্রায় শূন্যের কাছাকাছি। তাহলে রাশিমালা আসবে ডি ডিটি অফ এস। ভি এর জন্য বা গড় গতিবেগের জন্য রাশিমালা আসবে লিমিট ডিটি টেন্ডস টু 0 ডি ডিটি অফ এস অর ডিএস অফ ডিটি। একইভাবে আমরা অন্যান্য ক্ষেত্রেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র মান হিসাবের জন্য ডিফারেন্সিয়েশন ব্যবহার করি, এবং ডিফারেন্সিয়েশনকে ডি অ্যালফাবেট দ্বারা, স্মল লেটার ডি দ্বারা ডেনোট করা হয় বা নির্দেশ করা হয়। যেমন আমরা যদি বলি, কয়েকটি ক্ষেত্র হিসাব করি, যে
সময় এবং স্মরণ এটা দেখিয়েছি ইতোমধ্যে, তদুপরি আমি এখানে উল্লেখ করছি। সময় পরিপূর্ণ মানকে আমরা টি লিখি, টি দ্বারা প্রকাশ করি। এর ডিফারেন্সিয়েশন ভ্যালু বা ডিফারেন্সিয়েট ভ্যালু বা ডিফারেন্সিয়েশন মান হচ্ছে ডিটি। দূরত্ব এক্স এর ডিফারেন্সিয়েট মান হচ্ছে ডিএক্স। স্মরণ কোন নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব যদি বলি, তাহলে এর ডিফারেন্সিয়েট ভ্যালু হচ্ছে ডিএস। বেগ ভি এর ডিফারেন্সিয়েট ভ্যালু হচ্ছে ডিভি। এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে কোন পরিমাপযোগ্য রাশির ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানকে ডিফারেন্সিয়েশন আকারে প্রকাশ করার জন্য এই ডি অ্যালফাবেট দিয়ে প্রকাশ করে থাকি। এবারে আমরা দেখব পদার্থবিজ্ঞানে যোগজীকরণ। পদার্থবিজ্ঞানে যোগজীকরণ বা সমাকলন বা ইন্টিগ্রেশন। ধরে নাও তোমার বাসা থেকে তুমি যে কলেজে পড়ো সেই কলেজের দূরত্ব এক্স কিলোমিটার। এই এক্স কিলোমিটার পরিমাপযোগ্য রাশি, যেমন 5 কিলোমিটার, এক্স এর মান 5 কিলোমিটার হতে পারে, এক্স এর মান 10 কিলোমিটার হতে পারে, এক্স এর মান 1 কিলোমিটার হতে পারে, আধা কিলোমিটার হতে পারে, যে কোনো মান হতে পারে। কিন্তু এই সম্পূর্ণ মানকে তুমি একবারে পরিমাপ না করে ক্ষুদ্র ক্ষুদ্র মান হিসাব করো যদি, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র মান দিয়েও তুমি সম্পূর্ণ মানকে বের করতে পারবে। তো এই মানটি পরিমাপের ভিতরে বলা যায় 1 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, যে কোনো সময় যে কোনো ভাবে পরিমাপ করা যায়। আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানকে সমষ্টিকরণ করে এই মানটা বের করতে পারি, আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র মান বের না করে সরাসরি এই মানটি বের করতে পারি। কিন্তু যদি এরকম কোনো মান পাওয়া যায় যেটিকে আমরা সরাসরি হিসাব করতে পারি না, যেমন আমরা অসীম পর্যন্ত বিস্তৃত কোনো দূরত্ব, অসীম পর্যন্ত বিস্তৃত দূরত্ব হিসাব করব, কিংবা রকেটের উৎক্ষেপণের পর একটি রকেট কত দূর গেল, কত হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো, সেই দূরত্বের মান আমরা কিন্তু সরাসরি হিসাব করতে পারবো না। এটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব হিসাব করে তারপরে সমষ্টিকরণ করে তার এটা ভ্যালু আমরা বের করতে পারি। এখন তোমার বাসা থেকে কলেজ পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা একটা ধারণা চিত্রের মাধ্যমে দেখতে পারি। যে ধরো এখানে তোমার বাসা এ অবস্থানে, এক্স কিলোমিটার দূরে বি অবস্থানে তোমার কলেজ, তাদের মধ্যবর্তী দূরত্ব এক্স কিলোমিটার। এই দূরত্বকে যদি আমরা সমান অংশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত করি, তাহলে প্রত্যেকটি অংশের দূরত্ব হবে ডিফারেন্সিয়েট ভ্যালু ডিএক্স, অর্থাৎ ডিএক্স কিলোমিটার। এখন এই ডিফারেন্সিয়েট ভ্যালু ডিএক্স কিলোমিটার এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হওয়ায় এই সম্পূর্ণ এক্স কিলোমিটার সমান আমরা লিখতে পারি যে ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ডট 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 ডট, যতগুলো ডিএক্স আছে এই সবগুলিকে সমষ্টিকরণ করে আমি কি পাবো, এক্স কিলোমিটার দূরত্ব পাবো। এখন এই জায়গায় বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এই ক্ষেত্রে যে বিষয়টি চিন্তা করেছেন, যে এরকম যতগুলো ডিএক্স, যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব আছে সবগুলিকে বারবার না লিখে, অর্থাৎ বারবার ডিএক্স কথাটা না লিখে একবার ডিএক্স লিখে একটা চিহ্নের দ্বারা এই সবগুলো ডিএক্স এর সমষ্টিকরণ যদি বোঝানো যায়, তাহলে গাণিতিক হিসাব অনেক সহজ হয়। সেই জন্য উনি করলেন কি, একটা চিহ্নের অবতারণা করলেন, যে চিহ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন। অর্থাৎ উনি এই সবগুলি ডিএক্স কে ইন্টিগ্রেশন করে ডিএক্স লিখলেন এবং এটা সমান উনি দেখালেন এক্স। অর্থাৎ যতগুলি সমান সমান অংশ আছে এই সবগুলির সমষ্টিকরণ হচ্ছে ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়ালস টু এক্স। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র এই ডিএক্স গুলির সমষ্টি আমি যেখানে এখানে যেমন এক্স কিলোমিটার পেলাম, এই একটা চিহ্ন দিয়ে এই শুধু ডিএক্স প্রকাশ করে আমি এক্স কিলোমিটার পেয়ে গেলাম। এই চিহ্নটিকে উনি কি করলেন, এটার নাম দিলেন নোট অফ ইন্টিগ্রেশন বা সমষ্টিকরণ বা সমাকলন বা যোগজীকরণের চিহ্ন। এখন এই চিহ্নটির অবতারণা হলো কিভাবে, সামেশন শব্দ দ্বারা বোঝায় সমষ্টি করণ বা যোগজীকরণ। এই সামেশনের এস কে উনি একটা বিশেষ প্রক্রিয়ায় লিখলেন, অর্থাৎ পরিবর্তিত রূপ দান করলেন। এস এর এই উপরের অংশ উপরের দিকে, নিচের অংশ নিচের দিকে টেনে একটা সুন্দর ফর্ম দিলেন, যেটিকে ইন্টিগ্রেশন চিহ্ন বলা হয়। অর্থাৎ এটি হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন চিহ্ন, যে চিহ্নের দ্বারা এস দ্বারা যেমন সামেশন বোঝায়, এই এস থেকে এস এর পরিবর্তিত ফর্ম এটা দ্বারা ইন্টিগ্রেশন, যার অর্থ সমষ্টিকরণ বা যোগজীকরণ বোঝায়। অর্থাৎ সামেশন মানে সমষ্টিকরণ, এই ইন্টিগ্রেশন চিহ্ন দ্বারা সমষ্টিকরণ বোঝানো হয়। তো পদার্থবিজ্ঞানে সমষ্টিকরণ বা যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের যথেষ্ট ব্যবহার রয়েছে, ঠিক তেমনি অন্তরীকরণ বা ব্যবহারকরণ বা ডিফারেন্সিয়েশনেরও ব্যবহার রয়েছে। আমি পূর্বে বলেছিলাম যে অন্তরীকরণ এবং এই যোগজীকরণ
এই দুটি একে অপরের বিপরীত। অন্তরীকরণের একটা ফর্ম এরকম হয় ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি বা অন্তরীকরণ করে পাই ইকুয়ালস টু, যদি আমরা এখানে সূত্র ব্যবহার করি, এই অধ্যায়ে একটি সূত্রের চার্ট রয়েছে, আমরা এগুলি মুখস্থ করে ফেলবো, যেগুলি পদার্থবিজ্ঞানের শুধু ভেক্টর অধ্যায় নয়, পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের যতগুলি অধ্যায় রয়েছে এবং দ্বিতীয় পত্রের বেশ কিছু অধ্যায়ে অন্তরীকরণ এবং যোগজীকরণের এই বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই সূত্রগুলির যথেষ্ট ব্যবহার রয়েছে। সূত্র প্রয়োগ করে লিখতে পারি 2x 2 minus 1, 2x to the power 2 minus 1 equals to 2x to the power 1, that means 2x। এখন এই 2x কে যদি আমি যোগজীকরণ করি, ইন্টিগ্রেশন অফ 2x dx, যেখানে dx দ্বারা বোঝানো হচ্ছে যে এই ইন্টিগ্রেশন বা যোগজীকরণটি x এর সাপেক্ষে সম্পন্ন হচ্ছে, ইকুয়ালস টু লেখা যায় 2 ইনটু এই x dx, এটা আবার একটা সূত্র করে x dx ইকুয়ালস টু x টু দি পাওয়ার n dx এর সূত্র যদি ফেলি তাহলে আমরা পাই x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 ইনটু x স্কয়ার বাই 2, 2 কাটা ইকুয়ালস টু x স্কয়ার। অর্থাৎ x স্কয়ার কে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করে আমরা 2x পাই, আর 2x কে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন করে আমরা x স্কয়ার পাই। এখান থেকে প্রতীয়মান হয় বা এখান থেকে প্রমাণিত হয় যে অন্তরীকরণ এবং যোগজীকরণ একে অপরের বিপরীত। এবারে আমরা আমাদের যে বর্তমান অধ্যায় এই ভেক্টরে ক্যালকুলাসের ব্যবহার দেব সরাসরি। ভেক্টরের ব্যবকরণ বা ডিফারেন্সিয়েশনের ব্যবহার কেমন হয়, ভেক্টরে যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের ব্যবহার কেমন হয়, আমরা সে বিষয়ে আলোচনা করব। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন বা যোগজীকরণ আর অন্তরীকরণের পার্থক্য বা এই দুটির মধ্যে কি তফাৎ আছে সেটি বোঝার জন্য আমরা একটা উদাহরণ ব্যবহার করতে পারি। যে আমরা সাধারণত ভালো ক্যামেরা বিশিষ্ট মোবাইল ক্রয় করে থাকি। ভালো ক্যামেরা বলতে কি বোঝায়? যে ক্যামেরা রেজুলেশন যত বেশি মেগাপিক্সেলের হয়। এই মেগাপিক্সেলটা কি? মেগা শব্দের অর্থ হচ্ছে মিলিয়ন, মেগা মানে মিলিয়ন, অর্থাৎ 10⁶, বা যেটাকে বলা হয় 10 লক্ষ। তাহলে 1 মেগাপিক্সেল আমরা যদি লিখি যে 1 MP, 1 মেগাপিক্সেল ইকুয়ালস টু হচ্ছে 10⁶ পিক্সেল, তাহলে 10⁶ হচ্ছে 10 লক্ষ পিক্সেল। এরকম যদি 10 মেগাপিক্সেলের ক্যামেরা হয় তাহলে 10 ইন্টু 10⁶ পিক্সেল। তাহলে পিক্সেল হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভ্যালু, আর এই মেগাপিক্সেলটা হচ্ছে একটা বৃহত্তর ভ্যালু। তো আমরা যদি একটি ছবিকে এরকম ভাবে দেখাই, যে ধরে নিই একটা ছবি 10 মেগাপিক্সেলের একটা ছবি, 10 মেগাপিক্সেলের একটা ছবি, এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেল রয়েছে। অসংখ্য মানে কতগুলো? 10 ইন্টু 10⁶ পিক্সেলের ছবি রয়েছে। এর প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘর হচ্ছে এক একটা পিক্সেল। তাহলে এই যে অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিক্সেল, এই পিক্সেলগুলি, এই প্রত্যেকটা পিক্সেল এক একটা ডিফারেন্সিয়েট ভ্যালু বা ব্যবকলিত রূপ। অর্থাৎ এই পিক্সেল হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, আর এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলোর সমষ্টিতে হয় একটা ছবি। আমরা যদি একটা ছবি ওঠাই তাহলে সেই ছবিটা যেভাবে আসে এটা হচ্ছে এই এরকম 10 মেগাপিক্সেলের একটা ছবি যদি হয় তাহলে 10 ইন্টু 10⁶ পিক্সেলের সমষ্টিকরণে এই একটা ছবি পাওয়া যায়। এরকম আমরা যদি লিখি যে এটাকে ইন্টিগ্রেশন করি, এই 10 মেগাপিক্সেলের এই অসংখ্য পিক্সেল 10 ইন্টু 10⁶, অর্থাৎ 10 লক্ষ গুণ 10, তার মানে 1 কোটি। 1 কোটি পিক্সেলের ইন্টিগ্রেটেড ফর্ম হচ্ছে এই একটা ছবি, যার প্রত্যেকটা পিক্সেল হচ্ছে এক একটা ডিফারেন্সিয়েট ফর্ম। এখন তোমাদের দেখাবো ইন্টিগ্রেশনে লিমিট বা সীমা ব্যবহার করা হয় কিভাবে। আমরা সমষ্টিকরণ করব একটা নির্দিষ্ট রেঞ্জ বা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত। কত দূর পর্যন্ত? আমাদের যতখানি দরকার। আমাদের সম্পূর্ণ মান দরকার নাও হতে পারে, অর্ধেক পর্যন্ত দরকার হতে পারে, অর্ধেক থেকে উপরের দিকে দরকার হতে পারে, অর্ধেক থেকে নিচের দিকে দরকার হতে পারে, 0 থেকে শেষ পর্যন্ত দরকার হতে পারে। আমরা ধরে নিই এরকম একটা রেখা অঙ্কন করি যার মূল মাঝখানের বিন্দু হচ্ছে 0, এইদিকে প্লাস ইনফিনিটি বা ধনাত্মক অসীম, এদিকে মাইনাস ইনফিনিটি বা ঋণাত্মক অসীম। এখন আমি ইন্টিগ্রেশন যদি ব্যবহার করি তাহলে আমি এইদিকে এখানে অসংখ্য dx দূরত্ব আছে, এখানে অসংখ্য dx দূরত্ব আছে। তাহলে আমি এই dx এর ইন্টিগ্রেশন যে করব, এখান থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যতগুলো dx আছে সবগুলো ইন্টিগ্রেশন করতে পারি। আবার এই মাঝখান থেকে বাম দিকেও করতে পারি, মাঝখান থেকে ডান দিকেও করতে পারি। তাহলে আমি কি লিখতে পারি? এখানে লোয়ার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি, আপার লিমিট হচ্ছে প্লাস ইনফিনিটি। আমি যদি সবগুলো ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে dx
লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটিভ, আপার লিমিট প্লাস ইনফিনিটিভ। এটা হবে মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত যতগুলো ডিএক্স আছে সবগুলোর সমষ্টি আমি এইভাবে বের করতে পারি। আবার আমি যদি বলি যে না আমি এই নিচের অংশটুকুর ইন্টিগ্রেশন করব, তাহলে লোয়ার লিমিট হচ্ছে এখানে মাইনাস ইনফিনিটিভ, আপার লিমিট 0, এই অংশটুকুর ইন্টিগ্রেশন আমি করতে পারি। আবার যদি আমি চাই যে না শুধু আমি উপরের অংশটুকুর ইন্টিগ্রেশন করব, তাহলে এখানে লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে প্লাস ইনফিনিটি ডিএক্স। তাহলে ডিএক্স এর 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সবগুলো সমষ্টিকরণ বোঝাবে এই চিহ্ন দ্বারা। এখন আমি কিন্তু এইটার দুইটা রূপ পেলাম, দুইটা অংশ পেলাম। কি কি? এটা সমান আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটিভ থেকে 0 পর্যন্ত ডিএক্স প্লাস 0 থেকে প্লাস ইনফিনিটিভ ডিএক্স। অর্থাৎ মাইনাস ইনফিনিটিভ টু প্লাস ইনফিনিটিভ ডিএক্স এর ভ্যালু যা আসবে, মাইনাস ইনফিনিটিভ থেকে 0 পর্যন্ত ডিএক্স এর ভ্যালুকে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ডিএক্স এর ইন্টিগ্রেটেড ভ্যালু, এই দুটাকে সমষ্টিকরণ করলে এটা সমান পাবো। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজন মাফিক যতটুকু দরকার, যে রেঞ্জে দরকার সেই রেঞ্জটুকুতে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। প্রথমে আসি ক, ভেক্টর ক্যালকুলাসের অন্যতম শাখা অন্তরীকরণ। অবস্থান ভেক্টর সম্পর্কে জানি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং আর এর রাশিমালা হচ্ছে, এই অবস্থান ভেক্টর আর এর রাশিমালা হচ্ছে এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস জেড কে কে। আমরা টপিক নাম্বার 2.6 ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারের ভেক্টর বিভাজনে দেখেছিলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অবস্থিত অবস্থান ভেক্টরের রাশিমালা আসে আর ইকুয়ালস টু এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস জেড কে কে। অবস্থান ভেক্টরকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বললে ডি ডিটি হয়, অবস্থানের সাপেক্ষে হলে ডি ডিএক্স হয়, সরণের সাপেক্ষে হলে ডি ডিএস হয়। তো এখানে আমরা সময়ের সাপেক্ষে করবো, অর্থাৎ ডি ডিটি অফ আর ইকুয়ালস টু ডি ডিটি এর জায়গায় যেমন আছে তেমনই থাকবে, ব্র্যাকেটে আর এর ভ্যালু এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস জেড কে কে। এটাকে লেখা যায় ডি ডি, সাধারণ বীজগাণিতিক নিয়মে আমরা যদি ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে ডি ডিটি অফ এক্স আই ক্যাপ প্লাস ডি ডিটি অফ ওয়াই জে ক্যাপ প্লাস ডি ডিটি অফ জেড কে কে। আমরা জানি অতি ক্ষুদ্র সময় ব্যবধানে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বেগ বলে। তাহলে আমরা যদি লিখি যে ডি ডিটি অফ আর, এইভাবে লেখা যায় ডি ডিটি অফ, এই ব্র্যাকেট উঠিয়ে দিয়ে আমরা ডি আর অফ ডিটি লিখতে পারি, যেখানে বোঝা যাচ্ছে যে ডিটি হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধান আর ডি আর হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। আর এই পরিবর্তনকে, অর্থাৎ অতি ক্ষুদ্র সময় ব্যবধানে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় বেগ। তাহলে আমরা এটিকে ভি দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ বেগ ভি সমান সমান ডি ডিটি অফ এক্স আই কে প্লাস ডি ডিটি অফ ওয়াই জে কে প্লাস ডি ডিটি অফ জেড কে কে। আর অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। তাহলে আমরা এই বেগের পরিবর্তন হারকে এইভাবে লিখতে পারি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে ডি ডিটি অফ ভি, এটি হচ্ছে ত্বরণ সমান। তাহলে এ ইকুয়াল টু, এখান থেকে লেখা যায় ত্বরণ এ সমান সমান ডি ডিটি অফ ভি সমান সমান ডি ডিটি অফ এক্স আই কে প্লাস ডি ডিটি অফ ওয়াই জে কে প্লাস ডি ডিটি অফ জেড কে কে। তাহলে আমরা এখান থেকে যদি ব্র্যাকেট উঠাই দিই, এই ডিটি প্রত্যেকটার সাথে গুণ হবে, অতএব ত্বরণ এ সমান সমান লেখা যায় ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ এক্স আই কে প্লাস ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ ওয়াই জে কে প্লাস ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ জেড কে কে। এখানে খেয়াল করে দেখো যে আমরা ডি আর ডি গুণ করে ডি স্কোয়ার লিখেছি, কিন্তু ডিটি আর ডিটি গুণ করে ডি স্কোয়ার টি স্কোয়ার লিখিনি। এখানে তোমরা অনেকেই ভুল করে থাকো, সাধারণত বুঝতে সমস্যা হয় যে ডিটি ডিটি গুণ করে, তাহলে ডি আর ডি গুণ করে, এখানে ডি ডি গুণ করে ডি স্কোয়ার হয়েছে, তাহলে এই ডি ডি গুণ করে ডি স্কোয়ার হওয়ার কথা, আর টি 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 গুণ করে টি স্কোয়ার হবে, তার মানে ডি স্কোয়ার টি স্কোয়ার হওয়ার কথা, কিন্তু হলো কি ডিটি ডিটি গুণ করে ডিটি স্কোয়ার হলো। এটা বোঝার জন্য তোমাদের বলবো যে টি হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো যে এই ডিটি হচ্ছে টি এর ডিফারেন্সিয়েট ভ্যালু, অর্থাৎ টি এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হচ্ছে ডিটি। তাহলে আমরা ডিটি কে কিন্তু ডি আলাদা টি আলাদা করে বলতে পারি না, ডিটি এর সাথে আছে বলেই এটাকে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বলছি। তার মানে আমরা ডিটি কে একটা অ্যালফাবেটের মতো বিবেচনা করছি। তাহলে একটা অ্যালফাবেটের মতো বিবেচনা করলে এই ডিটি, এটাও একটা অ্যালফাবেটের মতো একটা ডিটি, ক্ষুদ্রাতি এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের সাথে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের গুণ, এই কারণে ডিটি ডিটি গুণ করে ডি স্কোয়ার টি স্কোয়ার না হয়ে ডিটি স্কোয়ার হয়েছে। এবার আমরা দেখব ভেক্টর যোগজীকরণ। যোগজীকরণ পদ্ধতিতে একটি বর্গক্ষেত্রের
ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য যদি প্রস্থ তাই, দৈর্ঘ্য যদি হয় এক্স, প্রস্থ এক্স, তার মানে ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার। যদি দৈর্ঘ্য হয় স্মল এল বা এল দ্বারা প্রকাশ করি, তাহলে প্রস্থ এল, তার মানে এর ক্ষেত্রফল হবে এল স্কোয়ার। কিন্তু যোগজীকরণ বা ইন্টিগ্রেশন পদ্ধতিতে আমরা এটা ক্ষেত্রফল কি পাই সেটা আমাদের দেখার বিষয়। আমরা এক্ষেত্রে একটি চিত্র অঙ্কন করি, একটা লেখচিত্রের মতো করে, এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এক্স ওয়াই। আমরা এখান থেকে এই মূলবিন্দু ও থেকে ধরে নিই এই পর্যন্ত এ দূরত্ব। তাহলে যেহেতু একটি বর্গক্ষেত্র অঙ্কন করব, চতুর্দিকে দূরত্ব সমান হবে, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান হবে। আমরা ধরে নিলাম যে এই বাহুর দৈর্ঘ্য এল, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হবে স্মল এল, এই বাহুর দৈর্ঘ্য স্মল এল, এবং এটির দৈর্ঘ্য হবে স্মল এল। তো আমরা এখান থেকে একটা দূরত্ব হিসাব করি, যে এই দূরত্বটা ও থেকে এই পর্যন্ত দূরত্বটা ধরি এক্স। সম্পূর্ণ বাহুটাকে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে যদি বিভক্ত করি, তাহলে এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের মান হবে ডিএক্স। তো এখান থেকে ডিএক্স পরিমাণ আমরা দূরত্ব কেটে নিই এবং এটাকে একটা আলাদা মার্কিং করি। এই ডিএক্স এর দৈর্ঘ্য কিন্তু, ডিএক্স হচ্ছে এর প্রস্থ, কিন্তু এর দৈর্ঘ্য কিন্তু, এটার দৈর্ঘ্য কিন্তু এল হবে। তো আমরা এই বর্গক্ষেত্রটিকে চিহ্নিত করি ও এ বি সি দ্বারা। এখন এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল, সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স যে ফালিগুলি আছে, যতগুলি ডিএক্স ফালি, এই সবগুলি ফালির ক্ষেত্রফলের সমষ্টি পাবো। তাহলে আমরা লিখতে পারি এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ডিএক্স প্রস্থের ফালিগুলোর ক্ষেত্রফলের সমষ্টি। এখন ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি এল ডিএক্স, এই একটা ফালির ক্ষেত্রফল হবে এল ডিএক্স। এই যতগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স আছে, এই সবগুলি সমষ্টি হবে এই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমি এই এল ডিএক্স কে কি করবো, সমষ্টিকরণ মানে ইন্টিগ্রেশন করবো বা যোগজীকরণ করবো। তাহলে ইন্টিগ্রেশন অফ এল ডিএক্স, অর্থাৎ ওএবিসি ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন অফ এল ডিএক্স। এবার এই এল দৈর্ঘ্য এটা অপরিবর্তনশীল, কোন পরিবর্তনশীল রাশি হলে সেটিকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করা যায়, কিন্তু যে রাশি অপরিবর্তনীয় বা কনস্ট্যান্ট বা ধ্রুব, এই ধ্রুব রাশিকে বা কনস্ট্যান্ট রাশিকে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করা যাবে না, করলে মান শূন্য হবে। তাহলে এখানে আমাদের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে কি এই বরাবর এক্স অক্ষ বরাবর প্রস্থের পরিবর্তন হচ্ছে। তাহলে দৈর্ঘ্য এল কে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখবো, ইকুয়াল টু এল ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এবার এই ডিএক্স কে যে আমরা ইন্টিগ্রেশন করব, সেটা একটি লিমিট ব্যবহার করতে হবে, যেখান থেকে শুরু সেটা হচ্ছে লোয়ার লিমিট। এটাকে আমরা এল এর সর্বনিম্ন মান শূন্য ধরি, আর এল এর সর্বোচ্চ মান হচ্ছে এল। অর্থাৎ এই দূরত্বটাকে যদি আমরা হিসাব করি, সর্বোচ্চ বিন্দু থেকে সর্বনিম্ন বিন্দুকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের এই আসল মান যে এল এটা আসবে। অর্থাৎ সর্বোচ্চ বিন্দু এল বিয়োগ সর্বনিম্ন বিন্দু শূন্য, এল থেকে শূন্য গেলে এল, এখানে জিরো লোয়ার লিমিট, এখানে এল হচ্ছে আপার লিমিট, ইকুয়াল টু এই ডিএক্স এর ইন্টিগ্রেটেড ভ্যালু হচ্ছে এখান থেকে ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব এক্স। তাহলে ডিএক্স কে আমরা ইন্টিগ্রেশন করে কি পাই, এক্স এল থার্ড ব্র্যাকেট এক্স লোয়ার লিমিট যোগ আপার লিমিট এল, ইকুয়ালস টু এল, এখানে এক্স এর মান একবার আপার লিমিট মাইনাস একবার লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট আছে এল মাইনাস লোয়ার লিমিট হচ্ছে জিরো। তাহলে আমরা সমান সমান লিখতে পারি এল ইন্টু এল সমান সমান এল স্কোয়ার। অর্থাৎ ওবিসি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। যেখানে আমরা এল বর্গের একটি বর্গক্ষেত্র যদি হিসাব করি বা চিন্তা করি, তাহলে সেই বর্গক্ষেত্রের সাধারণ জ্যামিতিক নিয়মে যদি আমরা নির্ণয় করি, তাহলে কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এল ইন্টু এল ইকুয়ালস টু এল স্কোয়ারই